আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের আমি পঞ্চম পর্বের থিওরি অফ স্ট্রাকচার বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে লেকচার 3। আজকে মূলত দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করা হবে। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো, প্রথমে আমরা সেকশন মডুলাস নিয়ে আলোচনা করব, তারপরে রেজিস্টিং মোমেন্ট, বিশুদ্ধ বেন্ডিং, বিমের নিরপেক্ষ অক্ষ বা নিউট্রাল অ্যাক্সিস, বেন্ডিং পীড়ন সূত্র নিরূপণের মৌলিক ধারণাসমূহ, বেন্ডিং পীড়নের সূত্রটাকে আমরা নিরূপণ করব, এটাকে ফ্লেক্সারের সূত্রও বলা হয়, বক্রকরণ সূত্রের সীমাবদ্ধতা, অর্থাৎ বেন্ডিং যে সূত্র আছে সেই সূত্রের সীমাবদ্ধতাগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসো সেকশন মডুলাস। এটা তোমরা স্ট্রাকচারাল মেকানিক্সে পড়েছিলে। কোনো সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং উক্ত সেকশনের ভরকেন্দ্র হতে বহিস্থ প্রান্তের দূরত্বের অনুপাতকে সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদ গুণাঙ্ক বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী যে টার্মটা আছে আমাদের, সেটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট। রেজিস্টিং মোমেন্ট কি? বিমের সৃষ্ট বেন্ডিং মোমেন্ট প্রতিরোধের জন্য। আমরা জানি বিমের উপর যদি একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে ভার্টিক্যাল লোড আসে, তাহলে সেই লোডটা কি করবে? বিমে বেন্ডিং মোমেন্ট দিবে। সেই বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধ করার জন্য বিমের সংকোচন এলাকার লব্ধি বল ও প্রসারণ এলাকার লব্ধি বল দ্বারা সৃষ্ট যুগলের মোমেন্টকে রেজিস্টিং মোমেন্ট বা প্রতিরোধী মোমেন্ট বলে। বিশুদ্ধ বেন্ডিং, বিমের উপর কোনো, এখন আসছে আমরা যে টার্ম নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিশুদ্ধ বেন্ডিং। বিশুদ্ধ বেন্ডিং ইংরেজিতে বলা হয় পিওর বেন্ডিং। বিমের উপর অন্য কোনো বল কাজ না করিয়া শুধু উহার প্রান্তে প্রয়োগকৃত মোমেন্ট অথবা যুগল বলের প্রভাবে সৃষ্ট বেন্ডিংকে আমরা বলি বিশুদ্ধ বেন্ডিং। এই চিত্রে দেখতে পাচ্ছ, এই আমরা তো জানি যে যুগল কি? একটা যুগল হচ্ছে যদি সমান্তরাল বিপরীতমুখী বল কাজ করে, তাহলে সেই বল কি করবে? সমান মোমেন্ট দিবে। সেই সেই মোমেন্ট সেই মোমেন্ট যদি কোনো বিমে, অর্থাৎ শুধু যুগল এর কারণে যদি কোনো মোমেন্ট সৃষ্টি হয়, তাহলে সেই বেন্ডিংকে আমরা বলছি বিশুদ্ধ বেন্ডিং। বিমের নিরপেক্ষ অক্ষ অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমরা পরবর্তী যে সূত্রটা করব, সূত্রের প্রমাণ করব ফ্লেক্সারের এফ সমান এম ওয়াই বাই আই, সেই সূত্র প্রমাণে কিন্তু নিরপেক্ষ এক্সিস তোমাকে ভালো মতো জানতে হবে। নিরপেক্ষ এক্সিস যদি ভালো মতো না জানো, তাহলে কিন্তু আমাদের সেই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন যেটা শিখবো সেটা করতে কিন্তু অসুবিধা হবে। তাহলে আসো আমরা নিরপেক্ষ বা নিউট্রাল এক্সিস কি সেটা বুঝি। যখন কোনো বিমের দুই প্রান্ত খুঁটির উপর স্থাপন করে উপর দিক হতে লোড প্রয়োগ করায় নিচের দিকে বেঁকে যায়, তখন বিমের নিচের দিকের অংশে চাপা পীড়ন সৃষ্টি হয়। অর্থাৎ একটা বিমকে যদি তুমি উপর দুই পাশে দুইটা সাপোর্টের উপর রেখে উপর থেকে লোড প্রয়োগ করো, আমরা কিছুক্ষণ পরেই দেখবো আর কি কীভাবে এই লোডিংটা হয়, দেওয়া হয়, তাহলে কি হয়? বিমের উপর একটা চাপা পীড়ন সৃষ্টি হয়। তারপরে কি হয়? বিমটা বেঁকে যায়। বিমের মাঝে এমন একটি লম্বালম্বী অক্ষ আছে যেখানে ওইরূপ পীড়নের মান শূন্য, অর্থাৎ উপর থেকে লোড দিলেও মাঝখানের যে আমাদের নিরপেক্ষ অক্ষ আছে সেই অক্ষ বরাবর মান শূন্য হবে, এবং যাহা বিমের টানা ও চাপা পীড়নের মধ্যে সীমানা পৃথক করে তাকে নিরপেক্ষ অক্ষ বলে। অর্থাৎ এই যে নিরপেক্ষ যে অক্ষটা থাকবে তার উপরের অংশে যদি উপর থেকে নিচের দিকে চাপা বল প্রয়োগ করা হয়, তাহলে উপরের অক্ষে কম্প্রেশন এবং নিচের অক্ষে টেনশন ডেভেলপ করবে। তাহলে এই যে একটা অংশে কম্প্রেশন সৃষ্টি হচ্ছে এবং একটা অংশে টেনশন সৃষ্টি হচ্ছে, তাহলে মাঝখানে পার্থক্য করার জন্য তো কোনো একটা অক্ষ লাগবে। তাহলে মাঝখানে যে পার্থক্য করার জন্য আমাদের যে অক্ষ থাকে সেটাকে আমরা বলছি নিরপেক্ষ অক্ষ বা লোড শূন্য অবস্থা। নিরপেক্ষ অক্ষে লোড শূন্য হয়, তার উপরে যে লোড থাকে সেটা হচ্ছে
কম্প্রেশন অংশ আর নিচের যে অংশ থাকে সেটা হচ্ছে টেনশন অংশ। তাহলে আশা করি বুঝতে পারছো। এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছ, এই যে চিত্র, এই এই এখানে এটা মনে করো একটা বিম, এই পাশে সাপোর্ট দেখানো হয় নাই। মনে করো যদি সাপোর্ট থাকে, উপর থেকে লোড দিলে কি হবে, বিমটা বেঁকে যাবে। তাহলে এই যে বিমের মাঝ বরাবর যে অক্ষ থাকে সেটাকে আমরা বলি নিউট্রাল এক্সিস বা নিরপেক্ষ এক্সিস, এটাকে সংক্ষেপে এন বা এ দ্বারা প্রকাশ করা হয়। তার উপরের যে ফাইবার আছে এই অংশটা দেখো দৈর্ঘ্য কি ছোট হচ্ছে না, উপরের অংশ যেহেতু বেঁকে গেছে, আর নিচের অংশ দেখো টান টান হয়েছে, ফলে নিচের অংশ কি হবে, এগুলি বাড়ছে। বাড়ার মান কি হবে, সব নিচে সবচেয়ে বেশি বাড়বে, তারপর একটু কম আর একটু কম। অনুরূপভাবে দেখো উপরের ফাইবারে সবচেয়ে বেশি ছোট হবে। তাহলে এটা যদি কম্প্রেশন যদি আমরা মাইনাস ধরি, তাহলে এটা মনে করো র্যান্ডমলি আমরা ধরলাম মনে করো -5, তাহলে এটা মাইনাস, এটা প্লাস হবে। টেনশনকে যদি আমরা প্লাস ধরি তাহলে প্লাস, মনে করো এটা 3, তাহলে এটা +2 +1, তাহলে অনুরূপভাবে এটা -3 -2 -1, এভাবে আর কি। এই যে বিমের যে কম্প্রেশন আর টেকশন আর মাঝখানে যে অক্ষ আছে এইখানে লোড শূন্য অবস্থার নির্দেশ করে, তাহলে এখানে লোড কত, শূন্য। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেন্ডিং পীড়ন সূত্র নিরূপণের মৌলিক ধারণাসমূহ। তাহলে মৌলিক কি কি ধারণা থাকবে, বিমে উৎপন্ন পীড়ন সর্বদা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে এবং ইহা হুকের সূত্র মেনে চলে। আমরা এই যে তোমার স্ট্রাকচারাল মেকানিক্সে স্থিতিস্থাপক সূত্র এবং হুকের সূত্র পড়েছিলাম, হ্যাঁ, এই দুইটা সূত্র মেনে চলবে এই বেন্ডিং পীড়ন যে সূত্র আমরা ডিরাইভ করব কিছুক্ষণের মধ্যে, এখনো করিনি। বিমের প্রস্থচ্ছেদ তল বেন্ডিং এর পূর্বে এবং পরে একই সমতলে থাকবে। মানে বেন্ডিং হওয়ার পর যদি এই বিমকে লোড ছেড়ে দাও, তাহলে প্রস্থ বরাবর যে তলটা আর কি, হ্যাঁ, প্রস্থ, এটা তো আমরা বেন্ডিং হয়েছে কোন বরাবর, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যর বরাবর টেনশন হয়েছে, কম্প্রেশন হয়েছে। এখন প্রস্থ বরাবর যদি তুমি কাটো, তাহলে এই প্রস্থের যে ক্ষেত্রফল সেটা আগে যা ছিল তাই পূর্বে একই থাকবে। বাস্তবে কিন্তু তা হবে না। আমরা জানি যে কোনো একদিকে লম্বা হলে আরেক দিকে যদি দৈর্ঘ্যে লম্বা হয় প্রস্থে কমে, বা প্রস্থে বাড়লে দৈর্ঘ্য কমে। এই যে আমরা বিকৃতিতে দেখেছিলাম, কিন্তু এই সূত্র নিরূপণে আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা একই থাকবে। প্রাথমিক অবস্থায় বিম সোজা এবং বিমের প্রস্থচ্ছেদ সকল অংশে সমান থাকবে। মানে বিমের যে প্রস্থের যে ক্ষেত্রফল নিব সেটা সকল অংশে সমান থাকতে হবে। বিমে ব্যবহৃত পদার্থগুলো সমসত্ব বা হোমোজিনিয়াস অভিন্ন গুণাবলী সম্পন্ন হবে। অর্থাৎ এই যে একটা যে বিম নিলাম সেটা কিন্তু একই মেটেরিয়াল দিয়ে, যে আরসিসি যদি হয় আরসিসি হতে হবে, এবং সব জায়গায় একই অনুপাতের ঢালাই দিয়ে ঢালাই করতে হবে। অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম হওয়া যাবে না। এই সূত্র নিরূপণে আমরা যে অ্যাজাম্পশনগুলি ইউজ করেছি আর কি। বিমের প্রতিটি অংশ মুক্তভাবে সংকোচন ও প্রসারণ হতে পারবে। অর্থাৎ প্রতিটি অংশ এই যে চাইলে আমাদের যে বেঁকে যাওয়া, যেটা বেঁকে যাওয়া সেটা একইভাবে বাঁকবে। এখন আসো আমরা সেই বেন্ডিং পীড়ন যেটা, সেটা সূত্রটাকে নিরূপণ করব। তাহলে প্রথমেই আসো মনে করো এই একটা বিম, এটাকে তুমি নাম্বারিং করতে পারো। নাম্বারিং এটা নাম্বারিং তুমি এখান থেকে করতে পারো। এটাকে এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, এরকম নাম্বারিং করতে পারো। আমি করিনি, এটা অসুবিধা নাই, করলেও হবে না করলেও হবে। এখন মনে করো এটা একটা বিম, তাহলে প্রাথমিক অবস্থা এখানে কোনো উপর থেকে লোড দেই নেই, তাহলে কি হবে, বিমের একটা নিউট্রাল এক্সিস থাকবে, সেই নিরপেক্ষ অক্ষকে আমরা বললাম ইএফ। এখন বেন্ডিং পীড়নের সূত্র যেহেতু আমরা নিরূপণ করব, সেহেতু এই নিরপেক্ষ অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ওয়াই দূরত্বে যে আমরা জিএইচ একটা ফালি নিলাম আর কি, স্ট্রিপ যেটাকে আমরা ইয়েতে বলি, একটা স্ট্রিপ নিলাম। এই অংশে আমরা এই অংশের উপর বিভিন্ন লোড দিব, সেই লোড কেমন হচ্ছে সেইগুলি দেখবো আর কি। এবং কোনো একটা ক্ষুদ্র অংশ যদি আমরা নেই, এবং এই ক্ষুদ্র যে একটা ফালি নিলাম, সেই ফালির ক্ষেত্রফল হচ্ছে মনে করো বললাম ক্ষুদ্র অংশ, তো ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বললাম ডিএ। এবং এর দৈর্ঘ্য কিন্তু সেম, দৈর্ঘ্য দেখো প্রাথমিক অবস্থায় এই রেখার দৈর্ঘ্য যত, নিরপেক্ষ অক্ষের দৈর্ঘ্য তত। এখন এই ক্ষুদ্র যে ফালিটা আমরা নিছি, এই ফালিটা কত দূরে আছে নিউট্রাল এক্সিস থেকে ওয়াই দূরে, এবং এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ডিএ।
তুমি প্রথমে কিছু কথা বলে নিতে পারো, আমরা সরাসরি প্রমাণ দেখাচ্ছি এখানে, উপরে কিছু জেনারেল কথাবার্তা লিখে নিবা। এই কথা আমি তোমাদের আগেও বলেছি যে উপরে মনে করো বলবে যে এবিসিডি একটা বিম নেই, বিমের ইএফ একটি নিউট্রাল নিরপেক্ষ অক্ষ, এবং সেই নিরপেক্ষ অক্ষ থেকে ওয়াই দূরত্বে জিএইচ একটি রেখা নেই, জিএইচ একটি স্ট্রিপ নেই বা ফালি নেই, সেই যে ফালিটির ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, এবং তার ক্ষেত্রফল, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল হচ্ছে ডিএ। এরকম কিছু কথাবার্তা বলে নিতে পারো। সেটা খুব বেশি সুন্দর করে না হলেও হবে, ম্যাথমেটিক্যাল টার্মটা গুরুত্বপূর্ণ বেশি। তাহলে বিম প্রথম যে অবস্থা আমরা দেখালাম, এটা তোমার লোড ছাড়া অবস্থা, এটা সোজা একটা বিম মনে করো দেখালাম। এখন তারপর এখন এই বিমের উপর থেকে যদি উপর থেকে লোড প্রয়োগ করো, তাহলে বিমটা কি হবে, এরকম বেঁকে যাবে। তাহলে বেঁকে যদি যায় তাহলে কি হবে, এর উপরের অংশ দেখো এরকম চাপের সৃষ্টি হবে, নিচের অংশ কি হবে, ওই যে নিউট্রাল অ্যাক্সিস দিয়ে দুই অংশ ভাগ করেছি আমরা, নিচের অংশে কি হবে, এই যে এরকম টান টান হবে। তাহলে এই নিচের অংশে কি হচ্ছে, নিচের অংশে হচ্ছে টেনশন, উপরের অংশ হচ্ছে কম্প্রেশন। তাহলে দুইটাকে পৃথক করেছে কি, যে কিছুক্ষণ আগে যে আমরা ব্যাখ্যাটা করলাম, তাহলে দুইটা অংশকে যেটা পৃথক করেছে সেটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। এবং এখন দেখো যে নিউট্রাল অ্যাক্সিস যখন হলো, এখন তারপর আমাদের কি ছিল, নিউট্রাল অ্যাক্সিসের নিচে একটা রেখা ছিল যেটাকে আমরা জিএইচ ধরেছিলাম, যেটা প্রাথমিক অবস্থায় নিউট্রাল অ্যাক্সিসের সমানই ছিল। কিন্তু এখন দেখো নিউট্রাল অ্যাক্সিস যতটুকু হলো, এই জিএইচ কি সমান হবে, হবে না। কিন্তু এই কেন, আমাদের নিচের অংশ টেনশন জোন, টেনশন জোনে লম্বা হয়ে গেছে। তাহলে আগে যদি জিএইচ থাকে, এখন আর জিএইচ বলা যায় না, এটাকে আমরা তখন বলছি জিএইচ, জি প্রাইম এইচ প্রাইম, এটার দৈর্ঘ্য আমরা বের করব। এখন যেহেতু এটা বেঁকেছে, তাহলে একটা বৃত্তচাপের অংশ হবে। তাহলে সেই বৃত্তচাপকে আমরা বৃত্তচাপের ব্যাসার্ধ বললাম আর, এবং কেন্দ্রীয় কোণ, এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো সেই কেন্দ্রীয় কোণকে আমরা বললাম থিটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন বাঁকা হওয়ার পূর্বে, এই যে দেখো বিমটা যখন এই অবস্থায় ছিল, এই বাঁকা হওয়ার পূর্বে এই এই যে জিএইচ এর যে দৈর্ঘ্য, সেটা কিসের সমান হবে, ইএফ এর সমান হবে। এখন ইএফ এর দৈর্ঘ্য আমরা দেখো এই চিত্র থেকে বের করতে পারি। এখন ইএফ কি, একটা বৃত্তের বৃত্তচাপ, তাই না, এবং যার ব্যাসার্ধ কত আর, এবং যার কেন্দ্রীয় কোণ কত থিটা। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ ইন্টু কোণ, তাহলে এই ব্যাসার্ধ কত আর ইন্টু থিটা, তাহলে ইএফ বাহুর দৈর্ঘ্য কত আর থিটা। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটা এটা এই জ্যামিতির একটা উপপাদ্য আর কি। এটা সবসময় হবে, যদি তুমি এই বৃত্তচাপ বের করতে চাও, তাহলে সেটা আমরা কি করে বের করতে পারি, যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে এই কোণ দ্বারা গুণ করলে আমরা সেই অংশের দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা ইএফ বের করলাম। এখন বাঁকা হওয়ার পরে জি প্রাইম এইচ প্রাইম এটা তো সমান হবে না, সমান হবে না, কতটুকু বেশি হবে, এই যে এখন দেখো এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ কিন্তু এখন বেড়ে গেছে, কতটুকু আগে ছিল এই পর্যন্ত, এটাকে বলছিলাম আর, এইখান থেকে এই জিএস রেখা পর্যন্ত দূরত্ব কতটুকু ওয়াই, তাহলে এখন আমার ব্যাসার্ধ হয়ে গেল আর প্লাস ওয়াই। তাহলে ব্যাসার্ধ যেহেতু আমার আর প্লাস ওয়াই, তাহলে ব্যাসার্ধ ইন্টু থিটা। তাহলে এখন পরবর্তীতে আমাদের যে ব্যাসার্ধ পরের অংশে যদি দৈর্ঘ্য বের করতে চাই, সেটা হচ্ছে আর প্লাস ওয়াই ইন্টু থিটা। আশা করি বুঝেছো। এখন তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য, তাহলে এই যে জি প্রাইম এইচ প্রাইম এর দৈর্ঘ্য কতটুকু বাড়লো বা কমলো, যেহেতু আমরা টেনশন জন্য নিছি তাহলে বাড়বে, এখানে কিন্তু কমে নাই। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য, তাহলে বাঁকা হওয়ার পরে হয়েছে আর প্লাস ওয়াই থিটা মাইনাস আগের বাঁকা হওয়ার পূর্বে ছিল আর থিটা। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা পাবো যে কতটুকু দৈর্ঘ্য বেড়েছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু আর থিটা। তাহলে এখন আমরা জানি, দেখো বিকৃতি সমান, আমরা জানি বিকৃতি সমান জানি পরিবর্তিত দৈর্ঘ্য বাই আদি দৈর্ঘ্য। তাহলে বিকৃতিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, পরিবর্তিত দৈর্ঘ্য কত ওয়াই থিটা, আর আদি আগের দৈর্ঘ্য কত বাই আর থিটা, থিটা থিটা কেটে যায় ওয়াই বাই আর, এটাকে আমরা সমীকরণে 1 দিলাম। এই অংশটুকু আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী অংশে আসো। পরবর্তী অংশ ইয়াং মডুলাস, ইয়ং এর যে গুণাঙ্ক, ইয়াং গুণাঙ্ক সমান আমরা জানি পীড়ন বাই বিকৃতি। ইয়াং গুণাঙ্ক বা ইয়াং মডুলাসকে ই দ্বারা প্রকাশ করা হয়, এবং পীড়নকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, বিকৃতিকে ই দ্বারা প্রকাশ করি, তাহলে ই সমান হলো এফ বাই ই। সেখান থেকে আমরা লিখলাম ই সমান সমান এফ বাই ই। তাহলে এখন দেখো এটাকে সমীকরণ 2 বললাম। তাহলে সমীকরণ 1 এর ডান পক্ষ এবং সমীকরণ 2 এর ডান পক্ষ সেম, তাহলে
ভিন্ন কিন্তু দুইটারই বাম পক্ষ সেম, তাহলে ডান পক্ষ সমান হবে। সেক্ষেত্রে আমরা দেখো লিখতে পারি অতএব ওয়াই বাই আর ডান পক্ষ প্রথম সমীকরণের ডান পক্ষ, এটা দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ এফ বাই ই। সেখান থেকে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি আর কি, ই বাই আর সমান এফ বাই ওয়াই সমীকরণ, এটাকে আমরা 3 দেখলাম। এখান থেকে লিখতে পারি অতএব এফ, শুধু এফ সমান যদি বের করতে চাই, এফ সমান ই বাই আর ইন্টু ওয়াই। আবার আমরা জানি, দেখো আমরা পীড়ন সমান কি জানি আমরা, বল বাই ক্ষেত্রফল। এখন এর উপর যে এই যে বিম বিম যেহেতু বাঁকছে, আর বাঁকলে কি হবে, বেন্ডিং এর সৃষ্টি হবে, সেহেতু আমরা মোমেন্ট কত সেইটা নির্ণয় করব আর কি, এবং এখান থেকে আমাদের প্রমাণটা দাঁড়িয়ে যাবে। তাহলে আমরা পীড়ন সমান কি জানি, বল বাই ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমরা বলতে পারি বল সমান পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তাহলে এখন দেখো আমরা বলকে বললাম পি, পি সমান এফ ইন্টু ক্ষেত্রফল। এফ কি, পীড়ন, কিছুক্ষণ আগে বলছি আমরা পীড়ন সমান এফ ধরে নিয়েছিলাম, তাহলে এফ ইন্টু ক্ষেত্রফল কি হবে, যেহেতু আমরা ক্ষুদ্র অংশ জিএস অংশ নিয়ে কাজ করছি, সেই জিএস অংশের ক্ষেত্রফল হচ্ছে স্মল ডি এ। সেখান থেকে পি সমান এফ এর মান বসায় দাও, এফ সমান ই আর বাই ওয়াই, এর মানটা এখানে বসায় দিলাম, ই বাই আর ইন্টু ওয়াই ইন্টু ডি এ পেলাম। তাহলে ক্ষুদ্র অংশের জন্য আমাদের মোমেন্ট সমান আমরা জানি বল গুণন লম্ব দূরত্ব। এই ক্ষুদ্র অংশ নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে বল গুণন লম্ব দূরত্ব। বল কত, বল হচ্ছে আমাদের এই যে পি, এই যে পি বলটা কোন অংশের বল, ক্ষুদ্র অংশের বল, যেহেতু আমরা যে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নিছি, তাহলে পি ইন্টু লম্ব দূরত্ব কত, এই যে সব জায়গায় তো এই পার্থক্য তো আর চেঞ্জ হবে না, এই পার্থক্য কত, ওয়াই, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে বল গুণন লম্ব দূরত্ব সমান আমরা জানি মোমেন্ট। তাহলে এম সমান পি ইন্টু ওয়াই, তাহলে এম সমান পি এর মান বসাই দিলাম ই বাই আর ইন্টু ওয়াই ইন্টু ডিএ ইন্টু ওয়াই। এটাকে সিম্পলিফাই করলে এম সমান হয় ই বাই আর ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ। এখন মোট অংশের জন্য মোমেন্ট কত হবে, আমরা জানি ক্ষুদ্র অংশের যে মোমেন্ট থাকে সেটা থেকে যদি পুরো অংশের মোমেন্ট নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আর ডিফারেন্সিয়েশন কি করে, বড় কোনো অংশকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র করে, এটা তোমাদের এর আগেও অনেকবার বলা হয়েছে। তাহলে এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তাহলে এম সমান ইন্টিগ্রেশন অফ ই বাই আর ইন্টু ওয়াই স্কোয়ার ডিএ। ইন্টিগ্রেশন হবে কিসের সাপেক্ষে, ডিএ ক্ষেত্রফলের সাপেক্ষে। ক্ষেত্রফল তো দৈর্ঘ্য আর প্রস্থ ছাড়া হয় না, সেহেতু ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর হচ্ছে ব্যাসার্ধ, সেহেতু এই দুইটা আমাদের ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে ই বাই আর ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ। আবার আমরা জানি ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি আর কি। হ্যাঁ, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ সমান হচ্ছে আই। সেখান থেকে আমরা এটাকে যদি সাজায় লিখি, ই বাই আর সমান এম বাই আই। তাহলে এখন দেখো এটা কি সমীকরণ 4। এখন সমীকরণ 3 দেখো ই বাই আর সমান এফ বাই ওয়াই, আবার সমীকরণ 4 আছে ই বাই আর সমান এম বাই আই। তাহলে দুইটা সমীকরণের বাম পক্ষ সমান সমান, তাহলে দুইটা সমীকরণের ডান পক্ষ সমান লেখা যায়, তাহলে এফ বাই ওয়াই সমান এম বাই আই। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি অতএব এফ সমান এম ওয়াই বাই আই, এবং এটাই হচ্ছে আমাদের বেন্ডিং পীড়নের জন্য সূত্র বা ফ্লেক্সারের সূত্র। আশা করি বুঝতে পারছো, না বুঝলে দু একবার দেখে নিও। এই প্রমাণটা মোটামুটি আমরা একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে প্রমাণটা করার চেষ্টা করেছি। বই বসতে যদি অসুবিধা হয় তাহলে এই লেকচার থেকে এই প্রমাণটা দেখে করলে হবে আর কি, সহজে বোঝা যাবে। এখন আসলে যে বেন্ডিং যে সূত্র আছে সেই সূত্রের সীমাবদ্ধতা আমরা দেখব। তাহলে সূত্রের সীমাবদ্ধতা কি, লোড প্রয়োগের পূর্বে বিম সোজা থাকবে, এটা ধরে নেওয়া হয়েছে একদম স্ট্রেট সোজা রাখা, এটা কঠিন। বিমের চাপ ও টান উভয় এলাকার নির্মাণ উপকরণকে একই স্থিতিস্থাপক মান সম্পন্ন হতে হবে, মানে সবগুলির স্থিতিস্থাপক সীমা একই হতে হবে। এটা একটা ডিফিকাল্ট টাস্ক, যেটা আসলে বাস্তবে সম্ভব হয় না, কিন্তু আমরা এই সূত্র প্রমাণে এটাকে ধরে নিছি যে এটা একই হবে। বিমান নির্মাণ উপকরণগুলো হুকের সূত্র মেনে চলবে এবং পীড়ন সমানুপাতিক সীমা অতিক্রম করতে পারবে না। বিমের লম্বালম্বী বিকৃতি শেয়ারিং বিকৃতি দ্বারা প্রভাবিত হবে না। বিমের প্রস্থচ্ছেদগুলো উলম্ব অক্ষে প্রতিসম হবে এবং উলম্ব তলায় ক্রিয়ারত লব্ধি বলগুলিকে বিমের লম্বালম্বী অক্ষের উপর লম্ব হতে হবে। বিমের দৈর্ঘ্যের সাথে প্রস্থের সামঞ্জস্যতা থাকতে হবে, যাতে পার্শ্ববাকন হতে না পারে, মানে সাইডের দিক বেঁকে যাতে না যায়, সে বিষয়টাও এখানে খেয়াল রাখতে হবে। আজকের ক্লাস এইটুকুই ছিল। আজকের ক্লাসে তোমাদের এই যে প্রমাণটা করালাম
সেই প্রমাণটা অবশ্যই তোমরা খাতাতে, সেশনাল যে খাতা আছে সেই সেশনাল খাতাতে করবা আর কি। হ্যাঁ, এটা কিন্তু পরবর্তীতে চেক করা হবে। বাকি প্রশ্ন যেগুলি আছে সেগুলি তোমরা এমনি পড়লেই হবে। তাহলে আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।